আসসালামু আলাইকুম। শুরু করছি নিঃস্বার্থ ভালোবাসা পর্ব ৩। লিখেছেন তামান্না ইসলাম। আরশিকে তো তার বিয়ের আসর থেকে ভাগিয়ে নিয়ে এসে রোহিতের সাথে আব্রাহাম বিয়ে দিয়ে দিয়েছে। আর এত বড় একটা কাণ্ড করার পর অবশ্যই কেউ চুপ বা শান্ত হয়ে বসে থাকবে না। আর আরশির যে বাপ পুরাই কসাই। বিয়ের আসর থেকে এই যে আরশির মা আরশিকে নিয়ে উপরের রুমে গেল, আর তো আসার নাম গন্ধ নেই। এদিকে পাত্রপক্ষরা কানাঘুষা শুরু করে দিয়েছে, আর আরশির বাপের মাথা গরম। উপরের রুমে আরশির মা তো এক চিৎকার দিয়েই শেষ। তিনি দ্রুত নিচে নেমে আসেন। আরশির বাবা আতাউর আরশির মাকে এভাবে দ্রুত পায়ে নিচে নামতে দেখে বেশ অবাক হয়। তিনি উঠে গিয়ে আরশির মায়ের কাছে যান। আতাউর রহমান বললেন, কি হয়েছে কুসুম? এমন ঘাবড়ে আছো কেন? আরশি কোথায়? আরে জলদি ওকে আনো, বিয়ের সময় তো চলে যাচ্ছে। কুসুম বেগম বললেন, কোথায় থেকে আনবো ওকে? আরশি পালিয়ে গেছে। কি কি বলছো এসব? কিভাবে পালালো? আরে ও তো রুমের দরজা খুলছে না দেখে আমি ভাবলাম আমি নিজেই ভেতরে গিয়ে দেখি ওড়না নিচে পড়ে আছে, আর বাইরের দিকে বড় পর্দা ঝুলছে। পালিয়ে গেছে ও। এখন এখন কি হবে? আমি সবার সামনে মুখ কিভাবে দেখাবো? আমার নাক কাটা গেছে তোমার একমাত্র মেয়ের জন্য। কুসুম বেগম বলে উঠলেন, শোনো, ঘরের ছেলে মেয়েদের এত শাসন করা ঠিক না। আরশি যাকে পছন্দ করতো সে কি খারাপ ছিল নাকি? হ্যাঁ, নিজের বিজনেস আছে, দেখতে ভালো, পছন্দ করে আমাদের মেয়েকে। সমস্যাটা কোথায় ছিল? কিন্তু না, তুমি তো মেনে নিলেই না। শুধুমাত্র নিজের স্বার্থের কথা ভেবে মাঝবয়স্ক একটা লোকের সাথে আরশিরকে বিয়ে দিতে চলছিলে। রোহিত যদি একটা লাফাঙ্গা হতো বা বেকার বেগার হতো তাহলে একটা কথা ছিল, সব দিক দিয়ে ভালো ছিল ছেলেটা। ওকে মানা করার কি এমন হলো? নিজের স্বার্থের জন্য বিয়ে দিচ্ছিলে মেয়েটাকে। আর শুনে রাখো, আজ সবার সামনে তোমার মাথা নিচু হবে শুধু তোমার দোষের কারণেই। তোমার মেয়েকে পেলে আমি কেটে টুকরো টুকরো করে দিব, টুকরো টুকরো করে জলে ভাসিয়ে দিব। তুমি জীবনও শুধরাবা না। এবার সামলাও সব, যাও। এই বলেই এক রাশ রাগ আর জেদ নিয়ে কুসুম বেগম চলে গেলেন। আর এদিকে তো আতাউর ভেবে পাচ্ছে না যে সবাইকে কি বলবে। এত বড় বিয়ে বাড়ি, এতগুলো লোকজন, সবার সামনে কি করবে ভাবতে ভাবতে লজ্জা লাগছে তার। আর এদিক দিয়ে আয়রাতকে খুঁজতে খুঁজতে হয়রান। মেয়েটা কোথায় যে গেল? গত 20 মিনিট যাবৎ খুঁজে বেড়াচ্ছে। একদিক দিয়ে যেমন আয়রাতের জন্য চিন্তা হচ্ছে, তেমন রাগও লাগছে। এতগুলো মানুষের মাঝে কোথায় চলে গেল না বলে কয়ে। আর বিয়ের সময় প্রায় শেষ, এখন বাড়ি যাবে। দেরি করে বাড়ি গেলে আয়রাতের চাচি আয়রাতকে আস্ত চিবিয়ে খাবে। দিয়া হন্য হয়ে আয়রাতকে খুঁজেই চলেছে। তবে তখনই কারো চিল্লানির আওয়াজ। দিয়া থেমে যায়। চিল্লাচিল্লির শব্দ যেখান থেকে আসছে সেখানে যেতেই দিয়া বেশ অবাক হয়। হবু জামাই একদম আরশির বাপের সাথে মারামারি লাগার উপক্রমে। দিয়ার এমন সিন দেখে হাসি যেন আর সইছেই না। এটাই প্রবলেম, সিরিয়াস মোমেন্ট হেসে হেসে দেওয়া। অবশ্য আয়রাতি শিখিয়েছে তাকে। আয়রাতের সাথে থাকতে থাকতে তার প্রভাব পড়েছে। কিন্তু আশেপাশের মানুষের কথা যখন দিয়ার শুনে তখন চিন্তায় তার তো পরাণ পাখি উড়েই গেল। আরও সে নাকি পালিয়ে গেছে। কিন্তু কিভাবে পালালো? কখন পালালো? আর কার সাথেই বা পালালো? তখন দিয়ার মনে পড়ল আরশির প্রেমিকার কথা। দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব কিছুই ভাবছিল। তখন বিকট শব্দে চমকে উঠে সামনে তাকায়, দেখে যে জামাইয়ের অনেক বড় একটা স্টিলের থালা রাগের চটকিয়ে দিয়েছে। আর আরশির বাবার সাথে সাথে জামাই এর কলার খামচে ধরে। অবস্থা বেগতিক। সবাইকে হুড়মুড় করে থামায়। অবশেষে আর কি বা, বিয়ে ভেঙে গেল। পাত্রপক্ষ রাগে দুঃখে চলে গিয়েছে। আস্তে আস্তে বাড়ি থেকে সব মানুষ প্রস্থান করতে লাগলো। আতাউর এক জায়গায় বসে রাগে ফুঁসছেন। কিন্তু দিয়া তো এখনো আয়রাতকেই পেল না। সে গিয়ে আবার সারা বাড়ির খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে দিয়া কুসুম বেগমের সামনে পড়ে যায়। আরে দিয়া, কি হয়েছে? কাউকে খুঁজছিস নাকি? আন্টি, আয়রাত আছে না আমার সাথে যে এসেছিল? তাকে কোথাও পাচ্ছি না। আরে এখানে হয়তো আছে কোথাও। ভালোভাবে দেখ, পেয়ে যাবি, চিন্তা করিস না। আন্টি, আধা ঘন্টা ধরে খুঁজছি।
নেই কোথাও। বাসায় বাসায় জানে আয়রাত কাজ করছে। এখন যদি ওকে ছাড়া আমি যাই তাহলে ওর বাড়ির লোকজন শেষ। আর আয়রাতের একটা চাচি আছে, উনি তো আয়রাতকে মেরেই ফেলবে। কি বলিস? আচ্ছা আয় তো দেখি কোথায় গেল মেয়েটা। দিয়া আর কুসুম বেগম মিলে আয়রাতকে খুঁজতে লাগলো। কিন্তু আয়রাত যখন সেখানেই নেই তাহলে হাজার খুঁজেও কাজ হবে না। দিয়া আর কুসুম বেগম নিচে হলরুমে এসে থেমে পড়েন। আতাউরের চোখে দিয়ে যেন আগুন ঝরছে। এত রাগ তা কুসুম বেগম খেয়াল করলেন। আর দিয়া এদিক ওদিক তাকাতাকি করছে আয়রাতকে খোঁজার জন্য। তখনই আতাউর রেগে বলে ওঠেন, এমন মেয়ে থাকার চেয়ে না থাকাই ভালো। সবার সামনে আমার নাক কাটিয়ে গেল। কুসুম বেগম ঝাঁঝালো কণ্ঠে বললেন, শোনো, আমাদের মেয়ে কোনো খারাপ ছেলেকে পছন্দ করেনি। এখন তোমার অনেক রাগ, কারণ তোমার স্বার্থের হাসিল হয়নি। চুপ করো। আরুষি একা কখনোই এই বিয়ে বাড়ি থেকে একা পালিয়ে যেতে পারবে না। ওর পক্ষে সম্ভব না। কেন, কি বলতে চাইছো তুমি? কেউ একজন ওকে সাহায্য করেছে, অবশ্য করেছে, নয়তো এটা একজনের কর্ম নয়। আতাউর এগুলো বলছিল তখনই দিয়া আর আন্টিকে ইশারা করে যে আয়রাতকে তো এখনও পেল না। আর এটা আতাউর চোখে এড়ায়নি। সে বলে ওঠে, দিয়া। জি আঙ্কেল। তোমার সাথে যে মেয়েটা মানে তোমার বোন এসেছিল সে কোথায়? আঙ্কেল, ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় কোথায় যে চলে গেল না বলে। প্রায় অনেকক্ষণই যাবৎ খুঁজছি কিন্তু পাচ্ছি না। পালিয়ে গেছে? কি? হ্যাঁ, পালিয়ে গেছে। আরুষি পালিয়ে গেছে, আর সাথে তোমার ওই বোনও। নয়তো একই সময়ে দুটো মেয়ে বাড়ি থেকে কিভাবে গায়েব হয়ে যেতে পারে, তাও আবার একই সময়? তোমার ওই বোনই আরুষিকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আতাউরের কথা শুনে দিয়ার রাগও হয় আর বেশ চিন্তাও। কিন্তু আয়রাত যে জীবনে এমন কোনো কাজ করবে না তা দিয়া জানে। আর দিয়ার সাথে আজই আয়রাতের প্রথম দেখা, আর আজই আয়রাত কিভাবে পালিয়ে যেতে সাহায্য করবে তাকে। যেই মেয়ে কখনো একটা মশা পর্যন্ত মারেনি, সে কিনা বিয়ের আসর থেকে মেয়েকে নিয়ে পালাবে? ভাবা যায় এগুলো? ওই মেয়ে ওই মেয়ে আরুষিকে নিয়ে পালিয়েছে। আরুষিকে ওর প্রেমিকের কাছে যেতে সাহায্য করেছে। সব কিছু তারা মিলেই করেছে। এবার যেন দিয়া আর চুপ করে থাকতে পারল না। প্রচণ্ড রাগ হচ্ছে তার। ব্যাস আঙ্কেল, অনেক হয়েছে, অনেক বলেছেন। আপনাকে কি মনে হয় আপনি মুখ দিয়ে যা বলবেন তাই শুনে নিব? অনেক বলেছেন। আর একটা কথা, আপনি আয়রাতের ব্যাপারে বলবেন না। আয়রাত আরুষি আপুকে আজ প্রথম দেখলো। আর আমি জানতাম না যে আরুষি আপু কাউকে পছন্দ করে। সেখানে আয়রাত কিভাবে ওকে হেল্প করবে? আয়রাত তেমন মেয়েই না। আর এত লোকজনের ভিড়ে সে আরুষি আপুকে হেল্প করবে প্রশ্নই আসে না। আর কথা রইল পালিয়ে যাওয়ার। তো কোনো মেয়েই চাইবে না নিজের বয়সের দ্বিগুণ একজনের সাথে নিজের বিয়ে হোক। আজ নিজের দোষ আপনার এই হাল। আমরাই ভুল হয়েছে যে নিজের সাথে আয়রাতকেও এখানে নিয়ে এনেছিলাম। দয়া করে আয়রাতকে আর দোষ দিবেন না। আয়রাতের কথা ছেড়ে দিয়ে নিজের মেয়েকে খুঁজুন। আসলে কি, আরুষি আপু পালিয়ে অনেক ভালোই করেছে। দিয়ার রাগে আগুন হয়ে আছে। আর এই কথা বলে সে বিয়ে বাড়ি থেকে সোজা বের হয়ে পড়ে। পুরো বাড়ি 3-4 বার চক্কর কাটা শেষ, তবে আয়রাত নেই। এবার যেন দিয়া আয়রাতের চিন্তায় আসর হয়ে যাচ্ছে। আয়রাতের চাচা আর চাচিকে কি বলবে সে? আর কোনো উপায় না পেয়ে দিয়া কাঁপা কাঁপা হাতে আয়রাতের চাচা ইকবালকে ফোন দেয়। হ্যালো হ্যালো আঙ্কেল। আরে দিয়া যে, কেমন আছো মা? আঙ্কেল, আসলে আপনার সাথে কিছু কথা ছিল, জরুরি। হ্যাঁ হ্যাঁ, বলো। আসলে আঙ্কেল, আয়রাত আজ হোটেলে যায়নি। মানে? আসলে আঙ্কেল, ভার্সিটি শেষে আয়রাত আমার সাথেই ছিল। হোটেলে কাজে যেতে চেয়েছিল, কিন্তু আমি যেতে দিইনি। আমার এক কাজিনের বিয়ে ছিল, তো তাই সেখানে আয়রাতেরকে নিয়ে এসেছিলাম। তবে দুর্ভাগ্যবশত বিয়েটা হয়নি, ভেঙে গিয়েছে। তবে একটা সমস্যা হয়েছে। কি কি হয়েছে? আয়রাতকে না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। মানে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু আয়রাতকে কোথাও পাচ্ছি না। জানি না কোথায় চলে গেল। কি এইসব কি বলছো দিয়া? আয়রাত তো তাহলে সারাদিন তোমার সাথেই ছিল, তাই না? তাহলে না বলেই কোথায় যাবে? আয়রাত তো মনে হয় সেখানে কাউকে চিনেও না। তাহলে কোথায় গেল মেয়েটা? সেটাই তো বুঝে উঠতে পারছি না আঙ্কেল। আর আমাকে মাফ করবেন, আমি আসলে আপনাকে না বলে আয়রাতকে নিজের সাথে নিয়ে এসেছি। আঙ্কেল, আই এম সরি। না না দিয়া, এভাবে বলো না মা। আমি জানি তুমি আয়রাতের কত ক্লোজ। তুমি আয়রাতের মন্দ চাইবে না, এতে দোষ নেই তোমার। কিন্তু কথা হচ্ছে মেয়েটা কোথায়?
আয়রাতের চাচি এমনি তো মেয়েটাকে কথা শোনায় আজ তো শেষ করে দিবে। ইকবাল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত বেজে চলেছে 11টা। 11টা বাজে? এত রাত অচেনা একটা জায়গায়? চিন্তা হচ্ছে খারাপ কিছু হলো না তো? না আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, দেখি কি করা যায়। আচ্ছা। ইকবাল ফোন কাটতেই পেছন ঘুরে দেখে যে কলি দাঁড়িয়ে আছে। ওই যে বলে না, যেখানে বাঘের বয় সেখানেই সন্ধ্যা হয়। কলি নিজের কোমরে 2 হাত দিয়ে দাঁড়িয়ে আছে। ইকবাল তাকে একরকম ইগনোর করেই পাশ কেটে চলে আসে। আস্তে আস্তে ঘড়ির কাঁটা 12টার ঘরে গিয়ে আটকে পড়ে। হলরুমে আয়রাতের চাচা চাচি বসে আছে, একদম চুপ। আর এই নীরবতায় ঘড়ির কাঁটাটা 12টার ঘরে গিয়ে ঢং ঢং আওয়াজ করে উঠল। চিন্তায় অবস্থায় খারাপ সবার। ইকবাল বসেছিল, নিজের সামনে 1 কাপ চা রাখা, সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে। হঠাৎ ফোন বেজে ওঠে। ইকবাল জলদি করে ফোনটা রিসিভ করে দিয়ার ফোন। হ্যালো দিয়া, পেয়েছো আয়রাতকে? না আঙ্কেল, এখনও পাইনি, আমি গাড়িতে। সব জায়গায় রোজ খোঁজা শেষ হয়েছে, কিন্তু আয়রাতকে পাচ্ছি না। আচ্ছা দিয়া, পুলিশে জানালে কেমন হয়? আঙ্কেল, 24 ঘন্টার আগে পুলিশ কোনো মিসিং কেস ফাইল করবে না, আমাদের একটু ওয়েট করতে হবে। আয়রাতের চিন্তায় তার চাচার যেন প্রেশার বেড়ে গেল। দিয়া কোনো রকমে আয়রাতের চাচাকে শান্ত করে ফোনটা রেখে দেয়। আর তখনই আয়রাতের চাচি চিল্লিয়ে ওঠে, পালিয়ে গেছে তাই না? আমাদের মুখে চুনকালি মেখে পরের এক পোলার সাথে পালিয়ে গিয়েছে তোমার এই আদরের লাডলি আয়রাত। আগেই বলেছিলাম কোনো ছেলে টেলে দেখে বিয়ে দিয়ে দাও, কিন্তু না, উনি পড়াশোনা করাবেন, বাইরে কাজ পাঠালেন। না জানি কেমন কেমন ছেলেদের সাথে ঘুরে বেড়ায়। এবার ফল ভোগো। আহা কলি, থামো তো একটু। মেয়েটাকে পাওয়া যাচ্ছে না, কোথায় একটু শান্তির কথা বলবে? তা না, সব আজাইরা কথা। এখন না সবাই ছি ছি করবে আমাদের উপর, তখন শান্তির বাণী শুনো বেশি বেশি। চুপ করো কলি। বাবা মা মরা মেয়েটা, যখন থেকে মেয়েটা আমাদের সাথে থাকা শুরু করেছে, মেয়েটার কোনো না কোনোভাবে তুমি কথা শোনাও, মেনে নিতে পারো না। আর আয়রাত পালাবে, এটা কি বললে তুমি? নিজেই একবার ভেবে দেখো তো। গায়েব হয়েছে আয়রাত। আচ্ছা, এ আয়রাতের কথা বাদই দাও। আজ যা হয়েছে তা যদি তোমার ছেলে রনিতের সাথে হতো, তাহলে কি তুমি এই ধরনের কথা বলতে পারতে যে রনিত একটা মেয়েকে নিয়ে পালিয়েছে? আল্লাহর ওয়াস্তে চুপ করো তো কলি, যত সব। এই কথা বলে ইকবাল উঠে পড়ে চলে যায়। আর কলি মুখে মুখে বিষ বানিয়ে দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। ক্লোরোফার্মের ডোজটা অনেক বেশি তীব্র ছিল, তাই সহজে আয়রাতের জ্ঞান ফিরেনি। আরশি আর রোহিতের বিয়ে হয়ে যাওয়ার প্রায় আরও 1 ঘন্টা পর আয়রাতের জ্ঞান ফিরে। ধীরে ধীরে আয়রাত চোখ মেলে তাকায়। মাথাটা আগের থেকে অনেকটাই ভার ভার লাগছে। চোখের সামনে সব ঝাপসা হয়ে আসছে, তবুও কোনো রকমে করে নিজের চোখ মেলে তাকায়। মাথাটা তুলতে যাবে, তখন একটু ঘুরে উঠে নিজের এক হাত দিয়ে মাথার উপর এক পাশে খানিক ধরে চোখ মুখ সব কুঁচকে ফেলে। আরেক হাতের উপর ভর দিয়ে কোনো রকমে উঠে বসে। চুলগুলো এলোমেলো হয়ে গেছে। মাথা চেপে ধরে। আয়রাত একটা বিছানার উপর আছে, আর তখন সেই হুট করেই সারা ঘরে অন্ধকার হয়ে যায়। কারো তার মুখে শক্তভাবে চেপে ধরা, সবই যেন আয়রাতের সামনে ভেসে ওঠে। আর তখনই আয়রাতের হুঁশ আসে। চোখগুলো বড় বড় হয়ে যায়। নিজের চারিপাশে ভালোভাবে তাকিয়ে দেখে একটা বড়সড় বিছানার উপর সাদা চাদরে মুড়ে দিয়ে রয়েছে সে। নিজের দিকে তাকিয়ে ফট করে চাদরটা সরিয়ে ফেলে। কোথায় সে এলো? বিয়ে বাড়িতে না ছিল, তাহলে এখানে কি করে এলো? এবার আয়রাত পুরো ঘরে একবার চোখ বুলায়। সাদা কালারের জিনিস সব থেকে বেশি। দেওয়ালগুলো সাদা, জানালার পর্দাগুলো সাদা, অর্থাৎ বেডশিট সবই সাদা। কার্পেট পর্যন্ত সব কিছুই সাদা। আর তার উপর খুব এক্সপেন্সিভ জিনিসপত্র ঘরের সব দিকেই। দেখেই বোঝা যাচ্ছে যেই এখানে থাকে সে খুব শৌখিন প্রকৃতির একজন। যাই হোক, আয়রাত উঠে পড়ে। উঠে নিজের দিকে একবার তাকায়। না, সব ঠিক আছে। তারপর আয়রাত সোজা দরজার কাছে চলে যায়। দরজায় ধাক্কাতে থাকে, কিন্তু তা বাইরে থেকে বন্ধ করা। আয়রাত গলা ছেড়ে অনেকবার দিয়া দিয়া বলে ডাক দেয়, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। মাথাটা হ্যাং মেরে আছে। আয়রাত গিয়ে জানালার কাছে দাঁড়ায়। জানালার পর্দাটা সরিয়ে বাইরে তাকাতেই আয়রাতের মাথাটা যেন আরেক দফা চক্কর দিয়ে ওঠে। জানালার বাইরে মানুষগুলোকে নিতান্তই ক্ষুদ্র পিঁপড়ের মতো লাগছে। তার মানে এই যে আয়রাত খুব
সুইচ একটা বিল্ডিংয়ে আছে। আয়রাত তা বুঝতে পেল। তখনই আয়রাতের কানে কারো পায়ের শব্দ আসে, যেন কেউ ভারী ভারী কদম ফেলে ঠকঠক শব্দ করে এইদিকে আসছে। না চাইতো আয়রাতের ভেতর একটা ভয় কাজ করছে। আয়রাত জানালা থেকে এসে আবার বিছানার উপর গিয়ে বসে, 2 হাত দিয়ে নিজের মাথা চেপে ধরে। আশেপাশে কোনো ঘড়িও নেই, যাতে দেখতে পারে যে আসলে কটা বাজে। অনেক রাত, বাসার সবাই চিন্তায় মরছে, আর দিয়াও না জানিয়ে কোথায় কোথায় তাকে খুঁজছে আর বকছে। এগুলো ভাবছিল আয়রাত। হঠাৎ তার কানে সিটি বাজানোর শব্দ আসে। আয়রাত কপাল কুঁচকে এই শব্দের উৎস খুঁজছে, কিন্তু আওয়াজ যেন বেরিয়েই চলছে, অর্থাৎ সিটি দিয়ে কেউ কোনো গানের সুর তুলছে। আয়রাত দরজার দিকে এক নয়নে তাকিয়ে আছে। बाहर से कोई अंदर ना आ सके, अंदर से कोई बाहर ना जा सके, सोचो कभी ऐसा हो तो क्या हो, सोचो कभी ऐसा तो क्या हो, हम तुम एक कामरे में बांध हो और चाबी खो जाए। এমন অদ্ভুত মার্কা গান শুনে আয়রাতের কপাল যেন চিন্তার ভাঁজ আরও কয়েক গুণ বেড়ে যায়। তখনই দরজা খুলে ভেতরে কেউ একজন প্রবেশ করে। ব্যক্তিটিকে দেখে আয়রাতের মুখ হা হয়ে গেল, আর চোখগুলো রসগোল্লার মতো হয়ে গেল। আব্রাহাম বলে ওঠে, হে হাই বেব, আপনি আপনি এখানে মানে কি করে? আপনি এখানে কি করছেন? আমার গেস্ট হাউসে থেকে আমাকেই বলছো আমি এখানে কিভাবে এলাম? আয়রাত আবার নিজের চারিপাশে তাকায়। এটা আপনার গেস্ট হাউস? অবশ্যই। তো আমি এখানে কি করছি? আমি কিভাবে এখানে এলাম? আহা, তুমি আসোনি, তোমাকে এখানে নিয়ে আসা হয়েছে। নিয়ে আসা হয়েছে মানে? হ্যাঁ, আসলে ভুলবশত। মানে কি? ক্লিয়ার করছি। মানে নিয়ে আসতে গিয়েছিল এক মেয়েকে, আর ভুল করে নিয়ে এসেছে আরেক মেয়েকে। আশ্চর্য তো, ভুল করে আমাকে কেন আনবে? এক্সকিউজ মি, ওটা একটা বিয়ে বাড়ি ছিল। বিয়ে বাড়িতে কাকে তুলে আনতে গিয়েছিলেন? আর আরুষি আপুর তো আজ বিয়ে। তাহলে আরুষিকে নিয়ে আসতে গিয়েছিল, কিন্তু ভুলে তুমি এসে পড়েছ। আর আরুষি বিয়ে হয়ে গেছে। ওকে নিয়ে এসেছি আমি, আর বিয়েও অনেক আগেই শেষ। কার সাথে বিয়ে হলো আর কিভাবে হলো? আমার ফ্রেন্ড রোহিতের সাথে, কেননা আরুষি আর রোহিত একে অপরকে ভালোবাসে। তার মানে আরুষি আপু যাকে ভালোবাসে সে আপনার ফ্রেন্ড হয়? একদম ঠিক। আচ্ছা যাই হোক, বিয়ে তো হয়ে গিয়েছে, এবার প্লিজ আমাকে যেতে দিন। বাসায় হয়তো সবাই আমার জন্য চিন্তা করছে। কাউকে বলে আসেনি বাসে যেতে হবে, নয়তো অনেক ঝামেলা হয়ে যাবে। প্লিজ 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 যেতে দিন আমায়। হুম, না, এত সহজেই কি করে যেতে দেই বেবি? লিসেন, আমার নাম আছে একটা, আয়রাত। এইসব আজগুবি নামে আমায় ডাকবেন না। আর যেতে দিন আমায়, আমার বাড়ি যাব। এখন কি গাছতলায় আছো নাকি? আমি এখানে থাকবো না, বাড়ি যাব। এই কথা বলে আয়রাত পাশ কাটিয়ে দরজার দিকে যেতে ধরে। বেশি দূর যেতে পারেনি, তার আগে আব্রাহাম খপ করে আয়রাতের হাত ধরে ফেলে তাকে ঘুরিয়ে নিজের কাছে আনে। আয়রাত হুট করে এমন কাণ্ডে অবাক হয়। কি থেকে কি হয়ে গেল, সব মাথার উপর দিয়ে গেল। আয়রাতের পিঠ আব্রাহামের সাথে ঠেকে আছে, আর আব্রাহাম আয়রাতের 2 হাত এক করে নিজের এক হাত দিয়ে চেপে ধরে আছে। আব্রাহাম আয়রাতের কানের কাছে এসে ধীর গলায় বলে, আমার এখানে আমার অনুমতি ছাড়া একটা পাতা পর্যন্ত নড়ে না, আর তুমি এখান থেকে পালিয়ে যাবে? ভাবলে কিভাবে? তুমি আমার কাছে থাকবে যতক্ষণ না আমি বলছি, ততক্ষণ তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। আব্রাহামের এমন কাণ্ডে আর এমন গলায় আয়রাতের শিরদাঁড়াগুলো যেন দাঁড়িয়ে পড়ল। মুখের আওয়াজ আপনা আপনি থেমে গেছে। আব্রাহাম আয়রাতের অবস্থা খেয়াল করতে পেরে মুচকে হাসে। আয়রাত এবার নড়াচড়া শুরু করে দেয় ছাড়া পাওয়ার জন্য। তুমি এখানেই থাকবে আমার কাছে। আব্রাহাম আয়রাতের এলোমেলো চুলগুলোর দিকে এক নজর দেয়, তারপর তাতে নিজের নাক মুখ সব ডুবিয়ে দেয়। আয়রাত কাঁপছে পুরো। আব্রাহাম তো আয়রাতের চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত। আয়রাত বুঝল যে আব্রাহাম বাঁধন তার হাতগুলোর উপর থেকে ঢিলা হয়ে এসেছে, তাই সে ধাক্কা দিয়ে আব্রাহামের কাছ থেকে দূরে সরে গেছে। আব্রাহামের দিকে তাকিয়ে বড় বড় দম ছাড়ছে সে। আব্রাহামের ব্যাপারটা না বুঝতে পেরে বাঁকা হাসে। তারপর কয়েক কদম এগিয়ে গিয়ে একটা ড্রয়ারের সামনে যায়। সেখান থেকে একটা রিভলভার বের করে তাতে বুলেট লোড করতে থাকে। আয়রাত হাঁ করে তাকিয়ে আছে। বুলেট লোড করে একবার চেক করে নেয় আব্রাহাম, তারপর আয়রাতের উদ্দেশ্যে বলে ওঠে,
এখানেই থাকো, আমি তোমার প্রয়োজনীয় সব পাঠিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, ভুল করেও এখান থেকে পালানোর চেষ্টা তুমি করবে না, কারণ তুমি তা পারবে না। এই বলে আব্রাহাম দ্রুত দ্রুত পায়ে রুম থেকে চলে গেল। যাওয়ার সময় দরজাটা লাগিয়ে দিয়ে গেল। দরজা লাগিয়ে দিচ্ছে তার টের পেয়ে আয়রাত দৌড়ে দরজার কাছে গিয়ে ধাক্কাতে থাকে, কিন্তু লাভ হলো না। আয়রাত আবার মা চিন্তার মাখা মুখ নিয়ে বিছানার উপর ধপ করে বসে পড়ে। মাথা তো নয়, যেন চিন্তার পাহাড় হয়েই আছে। না জানি বাড়িতে সবাই কি করছে, তার চাচা চাচি দিয়া কি করছে। আয়রাতের রাগ লাগছে অনেক এই আব্রাহামের উপর। রাগ সামলাতে না পেরে আয়রাত কেঁদে দেয়। তার রাগগুলো যেন কান্নায় পরিণত হয়েছে। ধীরে ধীরে রাত আরও গভীর হচ্ছে। রাত যত গভীর হচ্ছে, আয়রাতের রাগ এবং চিন্তা ততই বেড়ে যাচ্ছে। এভাবে অজানা অজানা একটা জায়গায় একটা অচেনা লোকের সাথে থাকার কোনো মানে হয় না। না জানি লোকটা কেমন, অবশ্যই বেশি একটা সুবিধা না। যার নমুনা স্বরূপ আয়রাত সেদিনই বাড়ির আব্রাহামের মুখে সেই কথাগুলো শুনেছে। সারা ঘরে পায়চারি করে যাচ্ছে, কোথাও একটা জায়গায় চুপ করে বসে থাকতে পারছে না আয়রাত। এখান থেকে কিভাবে বের হবে তাই শুধু ভেবে চলেছে। যেন একটা খাঁচাতে একটা পাখিকে আটকে রাখা হয়েছে, আর সেই পাখিটা এখান থেকে উড়াল দেবার জন্য উঠে পড়ে লেগেছে একদম। আব্রাহাম তখন চলে যাবার পর রুমে একটা মেয়ে এসেছিল, লিমা নামে। আয়রাতের কি লাগে না লাগে সব জানতে এসেছিল, কিন্তু আয়রাত কিছুই বলে না, তাই তাকে চলে যেতে হয়েছে। এখন বাজছে রাত 1টা। চোখে নেই ঘুম, মাথায় চিন্তামগ্ন, মনে নেই শান্তি। টেবিলের উপর পানি রাখা ছিল, আয়রাত তাই গিয়ে ঢকঢক করে খেয়ে ফেলে। রুমে এসি অন করা, বাট ঘাম ঝরছে। আয়রাত গিয়ে বিছানায় বসে পড়ে। তখনই বাইরে থেকে কারো আওয়াজ আসে। দরজা খুলে কেউ ভেতরে এলো। আব্রাহাম ছাড়া আর কে হতে পারে? তবে এই মুহূর্তে আব্রাহামকে দেখে আয়রাতের মেজাজ চটকে গেল। আব্রাহাম একদম তার নর্মাল গেটআপ এখন। অফ হোয়াইট কালারের প্যান্ট অ্যান্ড সাদা ধবধবে কালারের একটা শার্ট, যার হাতা ফোল্ড করা। ব্যাস। আব্রাহাম খেয়াল করলো যে তাকে দেখা মাত্রই আয়রাত নাক মুখ সব ফুলিয়ে অন্যদিকে ঘুরে তাকালো। আব্রাহাম ক্ষীণ হাসে। রাগ করাটাই স্বাভাবিক। এত রাগ করলে মাথাটা রাগে ফেটেই যাবে। লিমাকে দিয়ে খাবার পাঠিয়েছিলাম আমি, খাওনি কেন? আয়রাতের কোনো উত্তর নেই। ওহ, কথা বলবে না? আচ্ছা, ওকে। না বললে ভেবেছিলাম যে এখান থেকে তোমায় বের হবার জন্য কিছু কথা বলবো, কিন্তু তুমি যখন কথাই বলবে না, তখন কি আর করার। ছেড়ে দাও। এবার আয়রাত ফট করে মাথা ঘুরায় আব্রাহামের দিকে, দ্রুত বলে ওঠে, এই না না না, আমি আমি আসলে কথা বলতে চাচ্ছি। বলবো আমি, আপনি বলুন। কি বলবো? আরে আমাকে কবে যেতে দিবেন এখান থেকে সেটা? ওটা তো শুধু তোমার ভয়েস শোনার জন্য একটা ট্রিক ছিল, ব্যাস, আর কিছুই না। কি? হ্যাঁ, অসহ্য একটা। তো সহ্য করে নাও। এবার আয়রাত এক ঝটকায় উঠে দাঁড়িয়ে পড়ে, রাগে বলে ওঠে, হয়েছে, অনেক হয়েছে, আর না। কি ভাবেনটা কি আপনাকে? মানে যখন যা খুশি করলাম? দি গ্রেট বিজনেস টাইকুন অ্যান্ড মাফিয়া আব্রাহাম আহমেদ চৌধুরী, উনি তো সব করতে পারে, তাই না? যার নাম শুনলে সবাই এক প্রকার গড়াগড়ি খায়, সবাই পাগল, ব্লা ব্লা ব্লা। এই নামটা সে প্রথম দিন থেকে শুনতে শুনতে কানগুলো আমার ঝালাপালা হয়ে যাচ্ছে। কিন্তু না, আমি তেমন না। আপনি যেই হন না কেন, আমার কিছুই না তাতে। আমি শুধু এইটুকু চাই যে প্লিজ এখান থেকে আমায় যেতে দিন। কারণ কি? কেন আটকে রেখেছেন তা তো বলবেন। বলা নেই, কওয়া নেই, অযথা এভাবে আটকে রাখার মানে কি? একদমই এই কথাগুলো বলে আয়রাত যেন ফুঁসছে। আব্রাহাম এতক্ষণ এক নয়নে তাকিয়েছিল আয়রাতের দিকে, যেন আয়রাতের বলা কথাগুলো সে এক কান দিয়ে শুনছে, আরেক কান দিয়ে বের করছে। আয়রাত রাগে আগুনে আর আব্রাহামের বরফের মতো ঠান্ডা। কোনো ভাবান্তর নেই তার মাঝে। আয়রাত যখন কথাগুলো বলে থেমে গেল, তখন আব্রাহাম মেকি হেসে বলে, শেষ? মানে শেষ হয়েছে তোমার, নাকি আরও আছে? এতগুলো কথা বললাম, কানে যায়নি আপনার? আমি মেয়েদের সাথে অহেতুক কথা বলি না। কি? হ্যাঁ, আর রাগলে যা লাগে না তোমারে। হায়, দেখুন প্লিজ, আমার বাড়ি যেতে দিন। আয়রাত ধপ করে বিছানাতে বসে পড়ে। আব্রাহাম এতক্ষণ 2 হাত ভাঁজ করে দাঁড়িয়েছিল। আব্রাহাম বুঝল যে আয়রাতের এখন অনেক বেশি খারাপ লাগছে, তাই সে তার হাত দুটো প্যান্টের দুপাশে থাকা পকেটে ঢুকিয়ে ধীর পায়ে আয়রাতের দিকে এগোতে লাগলো।
আয়রাত। এই প্রথম যেন আব্রাহাম একটু সিরিয়াস হয়ে গম্ভীর মুখে আয়রাতের নামটা উচ্চারণ করলো। আয়রাত মাথা তুলে আব্রাহামের দিকে তাকায়, দেখে যে আব্রাহাম তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে। আয়রাত এক নজর দেখে সাথে সাথেই চোখ নামিয়ে ফেলে। তবে এবার আব্রাহাম করলো উল্টো কাজ, পকেট থেকে হাত দুটো বের করে আয়রাতের দিকে হুট করেই ঝুঁকে পড়ে। এমন কাজে আয়রাত কপাল কুঁচকে আব্রাহামের দিকে তাকায়, কিন্তু আব্রাহামের নজর যেন আয়রাতের স্থির। আব্রাহাম আয়রাতের দুপাশে হাত রেখে দেয়, নিজের হাতগুলোর উপর ভর দিয়ে ক্রমশ আয়রাতের দিকে ঝুঁকে পড়ছে। আয়রাত চোখ বড় বড় করে তাকিয়ে আছে, বুকের কাছে নিজের দুই হাত একসাথে গুটিয়ে রেখেছে ভয়ে। আয়রাতের পিছনে বালিশ ছিল। আয়রাত একসময় নিচু হতে হতে বালিশের উপর শুয়ে পড়ে, আর আব্রাহাম তাকে দুই হাতের আবদ্ধে আটকে ফেলে। একদম ঝুঁকে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আব্রাহাম সামনের চুলগুলো কপালে এসে পড়েছে, নজর যেন আয়রাতের উপর থেকে সরছেই না। একদম ধীর গলায় বলে ওঠে, আয়রাত, তুমি জানো না রেগে থাকলে তোমার সেই সময় কি পরিমাণ ভালো লাগে। এক কথায় দারুণ। আর এই সময় এমন খোলা এলোমেলো চুল, অনেক তো কান্না করেছো, যার ফলে নাক, চোখ, মুখ সব কিছুই লাল আর সাদার এক প্রকার আভা ফুটে উঠেছে। নেশা ধরিয়ে দিয়েছো আমায় তুমি। মনে হয় না যে এতটা নেশা কখনো আমার মদ্যপান করেও হয়েছিল। নিঃশব্দ করে ফেলেছো তুমি আমায়। তুমি জানো না আয়রাত, এই অবস্থায় এখন তোমাকে ঠিক কতটা আবেদনময়ী লাগছে। তুমি এলোমেলো করে দিচ্ছ আমায়, আমার মনকে। আব্রাহামের এমন স্লো ভয়েসের কথা শুনে আয়রাত কয়েকবার শুকনো ঢোক গিলল। আয়রাত খেয়াল করলো যে আব্রাহাম ওই চোখ দুটো আয়রাতের সারা মুখে বিচরণ করে চলছে। কিন্তু এবার আয়রাত থাকতে না পেরে জোরে কেঁদে দেয়, একদম ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। আব্রাহাম তো বোকা বনে গেল আয়রাতের এমন কাণ্ডে। দেখুন প্লিজ, আমায় আমায় আপনি এইসব কথা বলবেন না। আমার খারাপ লাগছে। আয়রাত তো একদম হিচকিয়ে তুলে কাঁদছে। আব্রাহাম এবার হেসে দেয়, কিছুটা জোরে। সে বুঝলো যে আয়রাত খুব সাধারণ মেয়ে, তার জন্য এই সমস্ত কথা নয়। এই কথাগুলো আয়রাতের সাথে যায় না। আর যদি কেউ তাকে এগুলো বলেও দিয়েছে, তাহলে তার নমুনা এখন আব্রাহামের সামনেই রয়েছে। হেই রিল্যাক্স, ইটস ওকে। আমি তো শুধু মজা করছিলাম, তোমার রিয়েকশনটা দেখার জন্য, আর কিছুই না। ওকে ওকে, সরি, রিয়েলি রিয়েলি ভেরি সরি। আয়রাত নাক টানতে টানতে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম তার কাছ থেকে কিছুটা দূরে সরে গেছে আর হাসছে। আয়রাত তার চোখে মুছতে মুছতে আব্রাহামের দিকে তাকায়। আব্রাহাম কোনো রকম তার হাসি কন্ট্রোল করে। আয়রাতের এবার আবার প্রচুর রাগ হতে থাকে। বেটা খচ্চর, হারামি, আমার পক্ষে সম্ভব হলে তোরে এখনই উগান্ডায় পাঠাই দিতাম। মেজাজটা কি পরিমাণ যে খারাপ হইতেছে, মনে মনে বলল আয়রাত। তাকিয়ে আছো কেন এভাবে? আয়রাত চুপ, কিছু বলল না। শেষ মানে গালিটালি সব দেওয়া শেষ নাকি? আমি গালি দেইনি, মুখ দেখে বোঝা যায় যে মনে মনে কিছু তো একটা বলেছ। আচ্ছা যাই হোক, এখন চিন্তা বাদ দিয়ে ঘুমাও। গুড নাইট, উইথ সুইট ড্রিমস বেব। আয়রাত কিছু একটা বলতে যাবে, তার আগে আব্রাহাম ঠাস করে দরজা লাগিয়ে চলে যায়। আর আয়রাত এবার সত্যি গা এলিয়ে দেয় বেডে, আর ভালো লাগছে না তার। পরের দিন সকালে ইকবাল খান বলল, না এভাবে আর হাতে হাত রেখে বসে থাকা যায় না। মেয়েটা কাল গায়েব হয়েছে, এখনও আসার নাম নেই। গেল কোথায়? কলি বেগম বললেন, যেখানে আছে, যার সাথে আছে, গিয়ে দেখো, ভালোই হয়তো আছে। এই তুমি একটা কথা বলবে না? যা করছো তো করো তো চুপ করে, এখানে তোমার মাথা ঘামাতে হবে না। কলি তার হাতে থাকা চাকুটা টেবিলের উপর ঠাস করে ফেলে দিয়ে রাগে রান্নাঘর থেকে চলে গেলেন। আর এদিকে ইকবাল শেষ। আজ ভার্সিটি ছিল, কিন্তু দিয়া যায়নি। ভার্সিটি না গিয়ে দিয়া সোজা তার চাচুর হোটেলে চলে যায়। সেখানে অবনী আরও বাকিদের জিজ্ঞেস করে, কিন্তু আয়রাত কোথাও নেই। এই ঘটনাটা দিয়ার চাচুও জানে না। এবার কেন জানি দিয়ার নিজের কাছে অপরাধী মনে হচ্ছে। তার জন্যই আয়রাত হারিয়ে গেছে। অবশেষে আর না পেয়ে দিয়া আয়রাতের বাসায় চলে যায়। আঙ্কেল, আয়রু এসেছে বাসায়? না রে মা, আসেনি। ধুর, কোথায় যে গেল। দিয়া এখন কি উচিত?
পুলিশের কাছে যাই? হ্যাঁ আঙ্কেল চলুন, এভাবে আর হয় না, পুলিশ স্টেশনে চলুন। হ্যাঁ হ্যাঁ যাও, এইসব পুলিশ টুলিশে চক্করে গিয়ে করো, আবার যাও। ভালো কথা মুখ দিয়ে আসে না তোমার, হ্যাঁ? তোমার মুখটা কিন্তু একদম স্কচটিপ দিয়ে লাগিয়ে রাখবো। এই কথা বলেই দিয়া আর ইকবাল সাহেব বের হয়ে পড়েন। বেশ সময় পর পুলিশ স্টেশনে এসেও পড়েন। তাড়াতাড়ি করে ভিতরে চলে যান তারা। একজন অফিসার তাদের দেখেই বুঝতে পারেন যে তারা কী পরিমাণ চিন্তায় আছেন। তাদের বসতে বললে তারা বসে পড়েন। অফিসার বললেন, জি বলুন, কিভাবে সাহায্য করতে পারি আপনাদের? দিয়া বলে ওঠে, স্যার অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড আয়রাত, তাকে নিয়ে আমি একটা বিয়েবাড়ির ফাংশনে গিয়েছিলাম। সবাই ছিলাম, আমার বোন অর্থাৎ যার বিয়ে সে, আমি আর আয়রাত একই রুমে ছিলাম, কিন্তু সেখান থেকে এক সময় হুট করেই পুরো ঘরের আলো চলে যায়। আর আলো যখন আসে তখন আমরা কেউই আয়রাতকে খুঁজে পাইনি। আর এরপর থেকে আর দেখিও না। গতকাল বিয়ে ছিল আর আজ এত সকাল হয়ে গিয়েছে, তবুও আয়রাত বাড়ি ফিরেনি, তাকে পাওয়াই যাচ্ছে না। অফিসার বলে উঠল, মিসিং কেস, 24 ঘন্টা আই থিঙ্ক হয়নি। ইকবাল সাহেব বলল, জি অফিসার জানি 24 ঘন্টা হয়নি, কিন্তু চিন্তা তো মাথা থেকে যায় না। আর এই 24 ঘন্টা যদি কোনো অঘটন ঘটে যায় তখন? অফিসার বলল, জি আপনারা একদম চিন্তা করবেন না, আমরা কেস ফাইল করছি, খোঁজার কাজ এখন থেকে শুরু করে দিচ্ছি। কোনো খবর পেলে আমরা সাথে সাথে আপনাদের ইনফর্ম করব। এখন আপনারা বাড়িতে যেতে পারেন। দিয়া আর ইকবাল সাহেব সেখান থেকে উঠে চলে যান। দিয়া প্রথমে ইকবাল সাহেবকে ওনার বাড়িতে নামিয়ে দেয়, তারপর নিজে বাসা চলে যায়। অয়নকে আজ আব্রাহাম তার গেস্ট হাউজের থেকে যেতে বলেছে। এর কারণ অয়ন নিজেও জানে না, তবে শুধু থাকতে বলেছে। আব্রাহামের অফিসের কাজ আছে, সেখানে না গেলে নয়, তাকে যেতেই হবে। আর বাসায় লিমাকেও রেখে গেছে আয়রাতের দেখাশোনার জন্য। খুব সকালে আব্রাহাম মর্নিং ওয়ার্কে গিয়েছিল। সেখান থেকে এসে ফ্রেশ হয়ে আয়রাতের রুমে গিয়ে কিছুটা উকি দিয়েছিল। এলোমেলোভাবে শুয়ে ঘুমিয়ে আছে আয়রাত। আব্রাহাম দেখে মুচকি হেসে আবার এসে পড়ে। আব্রাহাম অয়নের দিকে চেয়ে বলল, শোন, এই রইল চাবি। কিন্তু আমাকে কেন রেখে যাচ্ছিস ভাই? কিছু না, থাকতে বলছি, তুই থাকবি। আর পেটুক মশাই, আপনার চিন্তা করতে হবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দিয়েছি, এসে পড়বে কিছুক্ষণের মধ্যেই। ওকে, তবে একটা কথা বলতো, তুই কেন আটকে রেখেছিস মেয়েটাকে? আসলে আমার ভালো লাগে বুঝলি, মেয়েটাকে দেখলেই নিজের অজান্তেই বুকের ধুকপুকানি বেড়ে যায়, মাতালের মতো লাগে নিজেকে। ঠিক আমি শুধু এটা চাই যে ও আমার সামনে থাকুক, আমার কাছে থাকুক। আমি জানি না এটাকে ঠিক কি বলে, বাট আই নিড হার বেডলি। ছোটবেলায় খেয়েছিস সুজি, এখন একটু হলেও বুঝি। চুপ কর। আব্রাহাম বাইরে এসে চোখে গ্লাসেস পরে গাড়ি নিয়ে বের হয়ে পড়ে। অয়ন সামনে টিভি অন করে তাতে ম্যাচ দেখতে বসে। আর লিমা আয়রাতের দরজার সামনে দাঁড়িয়ে আছে। লিমা নক করবে দরজাতে, তখনই দেখে যে দরজা তো বাইরে থেকে বন্ধ। লিমা দরজা খুলে ভেতরে যায়, গিয়ে দেখে আয়রাত উঠে বসে আছে। গুড মর্নিং ম্যাম। আয়রাত একবার লিমার দিকে তাকিয়ে আবার সামনে তাকায়। লিমা বলল, ম্যাম প্লিজ রেডি হয়ে নিন, অনেক বেলা হয়েছে। আয়রাতের রাগ কমেনি। রাগ উঠলেও তা দেখায় না, কারণ এরা সবাই আব্রাহামের কথায় কাজ করে। এদের উপর রাগ দেখালে কোনো লাভ হবে না। আয়রাত এবার উঠে পড়ে, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। চোখে মুখে ইচ্ছে মতো পানির ঝাপটা দেয়। আয়রাত ফ্রেশ হচ্ছিল, তখনই আয়রাতের মাথায় একটা কথা আসে যে এত বড় একটা হাইফাই গেস্ট হাউস, তাহলে তো অবশ্যই তাতে ক্যামেরা ফিট করা থাকবে। আয়রাত ফ্রেশ হয়ে বের হয়ে টাওয়াল নিয়ে মুখ মুছতে মুছতে লিমাকে বলে ওঠে, লিমা। জি ম্যাম। তুমি এই গেস্ট হাউসে রোজ আসো, মানে সবসময় কাজ করো, তাই না? না ম্যাম, যখন আব্রাহাম স্যার এখানে আসেন বা থাকেন আমি শুধু তখনই আসি কাজ করতে। মাঝে মাঝে কাজের ফলে স্যারকে এখানেই থেকে যেতে হয়, তখন আসি। আচ্ছা, এখানে তো ক্যামেরা লাগানো আছে তাই না? অবশ্যই ম্যাম, প্রায় 22-23টা ক্যামেরা। তবে এটা স্যারের রুম, এখানে স্যার থাকতো, আপনি আছেন তাই স্যার এখন এখানে নেই, অন্য রুমে থাকে। যেহেতু এটা স্যারের রুম তাই এখানে এই রুমে কোনো ক্যামেরা নেই, নয়তো পুরো বাড়িতেই আছে। ও আচ্ছা আচ্ছা।
লিমা আয়রাতের সাথে কথা বলছিল, তখনই বাইরে কারো কলিং বেল বাজানোর শব্দ আসে। লিমা আয়রাতকে বলে সেখানে চলে যায়, আর আয়রাত ভাবতে থাকে যে কি করে এখান থেকে পালানো যায়। লিমা গিয়ে মেন দরজা খুলে দেয়, দেখে ডেলিভারি বয় এসেছে খাবার নিয়ে, প্রায় অনেক খাবার। লিমা গিয়ে সেগুলো আস্তে করে হাতে নিয়ে নেয়। সে একা নিতে পারবে না এতগুলো দেখে ডেলিভারি বয়কে ভেতরে আসতে বলে। অয়ন টিভি দেখছিল, তখন লিমা গিয়ে অয়নের সামনে খাবারগুলো রাখে। ভাইয়া, আপনার খাবার। লিমা আব্রাহামের বাদে বাকি সবাইকে ভাইয়া বলেই ডাকে। হ্যাঁ, ওই যে আয়রাত আছে, সে কি উঠেছে? জি, উনি উঠেছেন। ওকে সুন্দর করে খাবারগুলো আগে দিয়ে এসো, যাও। লিমা নিজের দিকে তাকিয়ে দেখে তার হাতে কিছু খাবারের ঝোল লেগেছে, আর এখানে সব এলোমেলো হয়ে আছে। কোনটা রেখে কোনটা করবে, তাই সে আর কোনো উপায় না পেয়ে ডেলিভারি বয়কেই বলে যে উপরে গিয়ে ডান দিকে একটা রুম পড়বে, সেখানে খাবারগুলো দিয়ে আসতে। ডেলিভারির ছেলেটা সেটাই করে। লিমা এই দিকটা সামলাচ্ছে আর ছেলেটা উপরে যাচ্ছে হাতে খাবার নিয়ে। আয়রাত জানালার বড় পর্দাটা সরিয়ে বাইরের দিকে তাকিয়েছিল। কারো দরজার খোলার শব্দে পেছনে ঘুরে তাকায়, আর পেছন ঘুরে তাকাতেই যেন আয়রাত একটা ঝটকা খেলো। আর সাথে ওই ছেলেটাও, কেননা ছেলেটাও আয়রাতকে চেনে। ওর নাম সৌরভ। আয়রাতের সাথে তার হোটেলে কাজ করে। আয়রাতের বেশ ভালো বন্ধু বলা যায়। আয়রাত তো অবাক হয়ে তাকিয়ে আছে, আর সাথে সৌরভও। আয়রাত, তুমি তুমি এখানে কি করছো? তুমি এখানে কি করো? আরে, আমি তো ডেলিভারি করতে এসেছিলাম, কিন্তু তুমি এখানে কি করে এলে? আমি আসিনি, আমাকে নিয়ে আসা হয়েছে। সৌরভ আয়রাতের হোটেলের কাজ করে ডেলিভারি বয় হিসেবে। তাদের হোটেল থেকে ডেলিভারিও দেওয়া হয়, আর একসাথে কাজ করে বিধায় অবধি আয়রাত আর এই সৌরভ বেশ ভালো বন্ধু। তবে এই রুমে এসে যে সৌরভ আয়রাতকে দেখবে বা আয়রাত এই মুহূর্তে সৌরভকে দেখবে তা কেউ একসেপ্ট করেনি। অবশেষে আয়রাত সৌরভকে সব কিছুই খুলে বলে। সব কিছু শুনে সৌরভের মাথায় হাত। আচ্ছা, তো এই কাহিনী তুমি জানো দিয়া? দিয়া সকালে থেকে কতবার এসে তোমার খোঁজ করে গিয়েছে হোটেলে, কিছু বলেও না, জিজ্ঞেস করলে, আর এখন সব ক্লিয়ার হলো আমার কাছে। সবাই কত চিন্তায় আছে। থাকাটাই স্বাভাবিক। এখন এখন কি করবা? সৌরভ, প্লিজ হেল্প মি, ফেঁসে গেছি আমি। এখান থেকে বের করো আমায়, আমি শুধু বাড়ি যাব। এই আব্রাহামকে দেখলেই আমার কলিজায় পানি শুকিয়ে যায়। সিরিয়াসলি ভয় লাগে, আমার অনেক অনেক ভয় লাগে। প্লিজ হেল্প মি। পালাতে হবে। হুম হ্যাঁ, এছাড়া উপায় নেই, এখান থেকে বের হতে হলে পালিয়ে বের হতে হবে। আয়রাত বলল, তো কিন্তু কিভাবে? আয়রাত আর সৌরভ এই চিন্তা করছিল যে এখান থেকে কিভাবে বের হওয়া যায়। তখনই লিমা আসে রুমে, আর ওদিকে অয়নের ফোনে কল আসে রোহিতের। আরশির বাবা নাকি ঝামেলা করছে। রোহিত ফোন দিয়ে অয়নের সাথে কথা বলতে থাকে। সে আব্রাহামকে ফোন দিত, কিন্তু আব্রাহাম এখন কনফারেন্সের রুমে আছে, তাই তাকে ফোন দিলে উল্টো কতগুলো ঝেড়ে দিবে। আর রোহিতের মুখে সব শোনার পর তো অয়নের রাগ উঠে পড়ে একদম। অয়ন হলরুম থেকে বাইরে চলে গিয়ে কথা বলতে থাকে। আর উপর দিকে এভাবে হুট করে লিমা রুমে এসেছে দেখে আয়রাত আর সৌরভ দুজনেই চুপ মেরে যায়। আয়রাত আর সৌরভকে দেখে মনে হচ্ছে যেন কেউ কাউকেই চিনে না। ম্যাম, খেয়ে নিন। আয়রাত আর লিমা, আসলে ওয়াশরুমে না, আমার কানের রিংটা হয়তো পড়ে গিয়েছে, বুঝলে? রুমে খুঁজে পাচ্ছি না, তুমি কি একটু গিয়ে দেখবে প্লিজ? শিওর ম্যাম। এই বলেই লিমা ওয়াশরুমে চলে যায়, আর আয়রাত এই সুযোগে সুবিধা উঠায়। লিমা যেই না ওয়াশরুমে একদম ভিতরে চলে গেছে, আয়রাত তখনই দৌড়ে গিয়ে ওয়াশরুমের দরজা পেছন থেকে লাগিয়ে দেয়, মানে লিমাকে ওয়াশরুমের ভিতরে লক করে দেয়। লিমা এমন কাণ্ডে চমকে যায়, সে দ্রুত গিয়ে দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আয়রাত তো আর দরজা খোলার পাত্রী না। আয়রাত বড় বড় দম ছাড়ছে। সৌরভ বুঝতে পারে যে পালাতে হলে এখন এখান থেকেই পালাতে হবে। সৌরভ গিয়ে উপর থেকে নিচের দিকে তার উকি দেয়। আয়রাত বলে ওঠে, নিচে কেউ আছে? না, এখন নেই, কিন্তু আমি যখন এসেছিলাম তখন একজন ছিল নিচে। হয়তো আব্রাহামের কোনো ফ্রেন্ড ছিল। যাই হোক, এখন তো নেই নাকি? না না, নেই। আয়রাত চেঁচিয়ে উঠল, আর দেরি কিসের, ভাগো!
আয়রাত একবার পেছন দিকে তাকিয়ে দেখে লিমা এখনও ওয়াশরুমের ভেতর থেকে চিল্লাচ্ছে। আয়রাত সেদিকে তোয়াক্কা না দিয়ে দৌড়ে রুম থেকে বের হয়ে আসে। আর আয়রাতের পেছন পেছন সৌরভও। সৌরভ নিজের ব্যাগটার হলরুম থেকে নিজের কাঁধে তুলে বাড়ি থেকে বের হয়ে পড়ে। আয়রাত তো একদম দিন দুনিয়া ভুলে উপর রুম থেকে দৌড় দিয়েছে। অতঃপর আয়রাত আর সৌরভ গেস্ট হাউসের বাইরে বের হয়ে পড়ে। সৌরভ নিজের স্কুটি দিয়ে ডেলিভারি করে। স্কুটিটা বাইরে দাঁড় করানো ছিল। সৌরভ এসে সোজা নিজের স্কুটির উপর বসে পড়ে আর তার পিছনে আয়রাতের বসা মাত্রই সৌরভ স্কুটি নিয়ে দ্রুত চলে যায়। এই তো যেভাবেই হোক যেমনই হোক আয়রাত তো পালিয়ে গেল আব্রাহামের কাছ থেকে। আয়রাত চলে যাওয়ার আরও 10 মিনিট পর অয়নের ফোনে কথা বলা শেষ হয়। সে হলরুমে আসে, তবে এসে অবাক হয় কেননা উপরের রুম থেকে বিকট চিল্লানের আওয়াজ আসছে। অয়নের কিছুটা ঘাবলা লাগলো। সে ছুটে উপরে চলে যায়। গিয়ে অয়নের আক্কেল গুন্ডুম। টেবিলের উপর খাবারের মতো খাবার পড়ে আছে। রুমে আয়রাত নেই আর ওয়াশরুম থেকে চিল্লানোর শব্দ। অয়ন গিয়ে দেখে দরজা পেছন থেকে বন্ধ ওয়াশরুমের। সে দরজা খুলে দেয়। দরজা খুলতেই লিমা হুড়মুড় করে বাইরে বের হয়ে পড়ে। অয়ন অবাক। অয়ন বলে উঠল, হয়েছে কি লিমা? আর আয়রাত কোথায়? আরে আমাকে ওয়াশরুমে বন্ধ করে রেখে ম্যাম চলে গেছে। হয়তো ম্যাম ওই ডেলিভারি বয়কে চিনতো। তাদের কথাগুলো শুনেছি আমি। হাঁপাতে হাঁপাতে বলল, কি পালিয়ে গেছে মানে? আব্রাহাম জানলে খুন করে ফেলবে আমায়। হায় আল্লাহ! অয়ন আর লিমা কাঁপাকাঁপি শুরু হয়ে যায় আব্রাহামের কথা ভেবে ভেবে। কারণ আব্রাহাম অনেক কড়াভাবে বারণ করে দিয়ে গিয়েছিল যে আয়রাত যেন কোনোভাবেই ভুল করেও বাইরে না বের হতে পারে। কিন্তু আয়রাত এখন শুধু বাইরে না, বরং পালিয়ে গেছে। এখন কি হবে? 3 ঘন্টা পর আব্রাহাম অফিস থেকে গেস্ট হাউসে আসে। এসে দেখে অয়ন চিন্তায় মুখের উপর হাত রেখে দিয়েছে আর তার পাশেই লিমা দাঁড়িয়ে আছে। আব্রাহাম বুঝতে পারে না কি হয়েছে। সে কপালে খানিক কুঁচকে অয়নের সামনে যায়। কিরে, কি হয়েছে? এই হাল কেন? আসলে মানে কি? আব্রাহাম খেয়াল করে দেখলো যে লিমাও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আব্রাহাম বাঁকা চোখে উপরে আয়রাতের রুমের দিকে তাকালো। খটকা তো লাগছেই তার। আব্রাহাম আর এই দুইজনকে কিছু না জিজ্ঞেস করেই দ্রুত পা ফেলে আয়রাতের রুমে চলে যায়। গিয়ে দেখে আয়রাত নেই। ব্যাস, আর কি লাগে? আব্রাহামের মাথায় আগুন লেগে গেছে, যেন কোনো কান দিয়ে ধোঁয়া বের হচ্ছে এমন। নিজের বাম হাত কামড়ে দিয়ে ডান হাতের প্রথম 2 আঙ্গুল দিয়ে নিজের কপালে স্লাইড করতে লাগলো। চোখ বন্ধ করে রেখেছে, যেন রাগটা কোনোভাবে দমানোর চেষ্টায়। আব্রাহাম বুঝছে যে আয়রাত পালিয়ে গেছে। আব্রাহাম শান্ত ভঙ্গিতে নিচে নেমে আসে। হলরুমে এসে দাঁড়িয়ে পড়ে। আব্রাহাম ভাবতে থাকে যে একা তো আয়রাত পালাতে পারবে না। একটা বাচ্চা মেয়ে পালিয়ে গেছে, আর তোমরা 2 আহাম্মক কোথায় ছিলে? স্যার, আসলে ম্যাম আমাকে ওয়াশরুমে আটকে রেখে পেছন থেকে দরজা লাগিয়ে দিয়েছিল। রোহিত ফোন দিয়েছিল, আরশির বাবা ঝামেলা করছিল, তাই কথা বলতে বাইরে গিয়েছিলাম। এসে দেখি এই অবস্থা। আব্রাহাম নিচে তাকিয়ে দেখে ছোট টি টেবিলের উপর খাবারের বক্স। আব্রাহাম একটু খেয়াল করে দেখে খাবারটা একটা হোটেলের, নাম দি ইউনস্টন হোটেল। আব্রাহামের এতক্ষণে মনে পড়ে যে এই হোটেল তো আয়রাত কাজ করে, আর আজ এই হোটেল থেকেই ডেলিভারি এসেছে। 2 জন লোক যেহেতু একই হোটেলের কাজ করে, তাহলে অবশ্যই একে অপরকে চিনে। লিমাকে আয়রাত ওয়াশরুমে লক করে দেয় আর অয়ন ফোনে কথা বলার জন্য বাইরে যায়। দ্যাটস ইট। আব্রাহামের যা বুঝার সে বুঝে ফেলেছে। এতক্ষণ শান্ত থাকার ভনিতা করলেও আব্রাহাম এখন আর শান্ত থাকতে পারল না। রাগে মাথা চেপে ধরল। রাগ সামলাতে না পেরে নিজের পাশে থাকা কাচের টেবিলের সর্বোচ্চ শক্তি দিয়ে দিল এক লাথি, আর সাথে সাথে টেবিলটা ভেঙে চুরমার হয়ে গেল। একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। অয়ন আর লিমা বেশ চমকে উঠে পিছিয়ে যায়। আর আয়রাত সৌরভের সাথে একসময় পৌঁছে যায় হোটেলে। আয়রাত বাড়ি যাওয়ার আগে হোটেলে গিয়েছে। এদিকটা আগে সামলাতে হবে। আর বাড়িতে গেলে যে আয়রাতের কথা শুনতে হবে সেটা আয়রাত জানে, তাই আগে এই দিকটা সামলে উঠে তারপর বাড়ি যাবে। এমনিতেও কথা শুনতে হবে, অমনিতেও কথা শুনতে হবে। ঘেমে একাকার হয়ে গেছে সে। সৌরভের স্কুটি থেকে নেমেই ছুটে যায় ভেতরে। আর আব্রাহাম আরও একটা ক্লিয়ার হবার জন্য নিজের মিনিটর রুমে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজটা দেখতে লাগলো।